টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে ট্যাক্স নয়, আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। সময়ের প্রয়োজনে, সময়ের চাহিদায় ইমিগ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সে কারণে আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেটার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আইএসের হাতে হাজার হাজার ইমিগ্রেন্ট গ্রেফতার, ট্রাম্পের ডিপোর্টেশনের বিরুদ্ধে করণীয় কি, অর্থাৎ এই অবস্থার প্রেক্ষিতে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। টিভিএন 24 এর অগণিত দর্শক শ্রোতাদের জন্য আমার সশ্রদ্ধ শুভেচ্ছা রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, ব্যস্ততা উপেক্ষা করে। এবং কি নিয়ে কথা বলতে চাই আজকে, যেটা প্রয়োজন, যেটা মানুষের জানার জন্য অধীর হয়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সমসাময়িক পরিস্থিতির উপর বিশ্লেষণ করতে চাই, করণীয় কি সেটা আপনার কাছ থেকে জানতে চাই। এ কারণে যে আপনি এই প্রফেশনের সঙ্গে জড়িত আছেন, প্রতিনিয়ত এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, মানুষের সুবিধা অসুবিধাগুলো প্রত্যক্ষ করছেন। তো আইএসের হাতে আমরা দেখছি যে আমরা যে হাজার হাজার বলেছি, যদি একটা স্ট্যাটিস্টিক্স দিই, যে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মাত্র 22 দিনে 31,000 ইমিগ্রেন্টকে গ্রেপ্তার করেছে আইএস। এবং আরও অনেক স্ট্যাটিস্টিক্স আছে কিভাবে করেছে না করেছে। তো এ পর্যন্ত আমরা যদি দেখি যে জানুয়ারির 12 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 20 তারিখে ট্রাম্প ক্ষমতা নিয়েছে, মূলত এখান থেকেই বলা যেতে পারে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই গ্রেপ্তারের হার বা সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে প্রায় 221% বেড়েছে। সুতরাং এই যে অবস্থা, একটা প্যানিক অবস্থার মধ্যে চলছে, এই অবস্থায় যে ট্রাম্পের এই ডিপোর্টেশনের বিরুদ্ধে করণীয়টা কি আছে, এইটা বিস্তারিত আপনার কাছে শুনতে চাই, জনাব মীর মিজানুর রহমান। ধন্যবাদ। আপনারা যারা ভাবছেন যে এই দেশে আর থাকবেন না, তাদের জন্য কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, আপনারা চলে যাবেন। হ্যাঁ, এইখানে যে এই দেশে থাকতেই হবে এমন কোনো কথা নাই। আমাদের একটা মাতৃভূমি আছে, হ্যাঁ, বা আরও আমাদের জন্মভূমি আছে, আরও অন্যান্য দেশ আছে, সেখানে আমরা চলে যেতে পারি। পাশের দেশ আছে, অন্যান্য দেশ আছে। হ্যাঁ, অবস্থা ভিত্তিতে আপনারা ব্যবস্থা নেবেন, এটা কামনা করি। আরেকটা জিনিস হচ্ছে, যারা সিটিজেন আছেন এবং 2 বছর হয়ে গেছে অন্তত সিটিজেনশিপের, তাদের ক্ষেত্রে সমস্যাটা সবচেয়ে কম যারা আর কি জন্ম নেননি এই দেশে। হ্যাঁ, তাদের বাইরের যেই গ্রুপটার কথা বলছি, ন্যাচারালাইজ হয়েছেন বা গ্রিন কার্ড আছে, কি স্টুডেন্ট আছেন, ভিজিটর আছেন, বা কোনো না কোনোভাবে কাগজপত্র নেই, এরকম যারা আছেন তাদের মধ্যে। আর তারপরে যারা আছেন, যারা সিটিজেনশিপ হয়েছে কিন্তু 2 বছর এখনও হয়নি, তাদের রিস্কটা একটু বেশি। এই জন্য যে কোনো যারা বর্ন সিটিজেন না, যে কোনো মানুষকেই নিয়ে ওনাদের ফাইল নিয়ে নাড়াচাড়া করতে পারেন। এবং এটা আজকের আইন না, গতকালের আইন না, বহু বছর ধরে আছে। সেই নাৎসি জার্মানির সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধী, তাদেরকেও যদি এখন খুঁজে পাওয়া যাচ্ছে, তাদেরকেও ডিপোর্ট করা হচ্ছে। এটা ওই শুধুমাত্র যে বর্তমান অবস্থা যেই ধরনের চিন্তা, সেটা না। এটা রেগুলার এগুলো হচ্ছে, আমরা হয়তো জানি না, কম মানুষ, সেজন্য হয়তো জানি না। আর এই ব্যাপারে যে কথাবার্তাগুলা
সেগুলো আগে অত ছিল না, জাস্ট পেয়েছে, ধরেছে, পাঠিয়ে দিয়েছে, যা যা ডিউ প্রসেস মেনটেন করে, সেটা একটা কথা। হ্যাঁ, তো এই হচ্ছে কথাটা। কিন্তু যে জিনিসটা হয়েছে যে যাদের যদি এরকম পাওয়া যায়, যাদের গ্রিন কার্ডটা ঠিক মতো দেওয়া হয়নি, হ্যাঁ, বা তারপরে তারা গ্রিন কার্ড পাওয়ার পরে এমন কোনো অপরাধের সাথে, অপরাধ বলতে শুধু মারামারি না, শুধু যে গুলি করেছে কি চাকু নিয়ে ধরেছে, লাঠি নিয়ে ধরেছে, শুধু তা না, বিভিন্ন ধরনের অপরাধ থাকতে পারে। হ্যাঁ, আপনি কার সাথে ইভেন একটা ছবি তুললেন, কার জানাজায় গেলেন, হ্যাঁ, কার সাথে ছবি তুলেছেন, আপনার ফেসবুকে কার সাথে কোন ব্যাপারে কোন লাইক দিয়েছেন, এগুলোর সব কিছুর সাথে হ্যাঁ কিছু নীতির প্রশ্ন জড়িত, এবং সেখানে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। তো এইভাবে করে যদি দেখা যায় যে আপনি এমন কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন যার শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, তাহলে আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়তে পারেন। এটা যদি আগেও হয়ে থাকে, আপনি ধরা পড়েননি, ডাজন্ট ম্যাটার, আপনি তারপরেও গিয়ে সমস্যায় পড়তে পারেন। এবং যদি সিটিজেনশিপ যদি 2 বছর হয়নি এমন যদি কারো হয়, তাইলে দায় দায়িত্বটা হচ্ছে আপনার উপরে, টু প্রুভ দ্যাট আপনার গ্রিন কার্ডটা পাওয়ার সঠিক ছিল, হ্যাঁ, আপনি ভুলভাবে গ্রিন কার্ড পাননি, মানে বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ। সেই জন্য গভর্নমেন্ট মানে এদেরকে টার্গেটটা বেশি করে, কারণ তাহলে কাজটা কম, এবং সেটা ইমিগ্রেশন কোর্টে, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট এটা। কিন্তু যদি 2 বছরের বেশি হয়ে যায়, তখন আর্টিকেল 3 কোর্টে নিয়ে যেতে হয়, ফেডারেল কোর্টে, এবং বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট। সেই জন্য তারা ওইখানে খুব শিওর না হয়, খুব একটা ধরে না গেল। তারপরে যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন, আপনার নন সিটিজেন যারাই আছেন, তাদেরকে এখন নন সিটিজেন বলা হয়, আগে যেটাকে বলা হতো এলিয়েন। হ্যাঁ, তো এই যে এলিয়েন যে গ্রুপটা, এর মধ্যে গ্রিন কার্ড হোল্ডার বা ভিজিটার বা F1 স্টুডেন্ট, H1 ওয়ার্কার, মানে একেবারেই অনেকের আছে কোনো কাগজপত্র নেই, সেটা একটা কথা। কিন্তু যাদের আছে F1 স্টুডেন্ট, তারা নন ইমিগ্রেন্ট হতে পারে, কিন্তু তাদের একটা স্ট্যাটাস আছে, B2 ভিসা ভিজিটার, হ্যাঁ, E2 ভিসা, হ্যাঁ, এরকম বিভিন্নভাবে H1, হ্যাঁ, এ ধরনের আছে। তাদেরও যদি তারা এমন কোনো কাজের সাথে জড়িত হন যার ফলে, যেমন F1 স্টুডেন্ট, আপনি বাইরে কাজ করতেছেন পারমিশন ছাড়া, বা 20 ঘন্টার বেশি ইসে কাজ করেছেন, অন ক্যাম্পাস কাজ করেছেন, আপনার F1 স্ট্যাটাস নাই, মানে আপনি ওই স্কুলে যান ঠিকই, কিন্তু আবার বাইরে কাজ করেন, মানে ফলে আপনার F1 স্টুডেন্ট স্ট্যাটাস আছে, কথাটা ঠিক না। তো এটা আপনি জানেন, তো তারা যদি ধরা পড়ে, হ্যাঁ, অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে আপনি বুঝতেই পারতেছেন আপনার কী করতে হবে। আচ্ছা, তারপরে আপনি B2 ভিসা এসছেন, বেড়াবেন, আপনি বাইরে কাজ করতেছেন, সেটা ক্যাশেই করেন, চেকেই করেন, কাজ করতেছেন, যদি ধরা পড়েন, আপনার অবস্থাটা কী হবে বুঝতে পারতেছেন। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার আপনি, কিন্তু ওই যে বললাম এক ধরনের অপরাধ আপনি করেছেন, বা আপনার যেমন আমি উদাহরণ সহকারে বলি, রিসেন্টলি একজনকে ধরা হয়েছে, কি যেন বলে, যে জর্জ টাউন ইউনিভার্সিটিতে, কলাম্বিয়া ইউনিভার্সিটি, কিন্তু তার আগে, আচ্ছা, তার আগে আরো পরেও আরো ঘটনা ঘটেছে। এর মধ্যে আবার আরেক ডাক্তার সাহেবকে ধরা হয়েছে, ডাক্তার সাহেব না ম্যাডাম, ডাক্তার আর কি, হ্যাঁ, গেল। তারপর লেটেস্ট হচ্ছে জর্জ টাউনে, উনি নিজেও PhD করা, পোস্ট ডক করছেন, বিয়ে করেছেন, এখানে ওনার স্পাউস সিটিজেন, ওনাকে ধরে নিয়ে গেছে, ওনার গ্রিন কার্ড পেন্ডিং, মানে অ্যাপ্লিকেশন পেন্ডিং, ধরে নিয়ে গেছে। কী ব্যাপার, ওনার ওয়াইফ ফেসবুকে কি লেখেন। আচ্ছা, এবং ওই যে শ্বশুর, উনি কার জানাজায় গিয়েছেন, বা উনি কার মুখপত্র ছিলেন, বহু আগেই ওগুলো ছেড়ে দিয়েছেন, যদিও লিখেছেন, এবং এই ছেলের সাথে, এই ভদ্রলোকের সাথে ওই শ্বশুরের ওই বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যাপারে 1 বা 2 দিন ম্যাক্সিমাম কথা ছাড়া কোনো দিন কথা হয়নি। এই ছেলে পড়ে গেছে ওই সমস্যায় যে ফরেন পলিসি এগেনস্টে, তারপরে সে টেররিস্ট গ্রুপের লোকজনদের সাথে তার যোগাযোগ, তাকে ধরে নিয়ে গেছে। এবং আরেকটা খুব বাজে কাজ করা হচ্ছে, ধরুন আপনি নিউ ইয়র্কে আপনি ধরা পড়লেন, এখানে থাকেন, আপনার ফ্যামিলি এখানে থাকে, আপনাকে, হ্যাঁ, ম্যাক্সিমাম নিউ ইয়র্কে বা অনেক সময় নিউ জার্সিতে এলিজাবেথ ডিটেনশন সেন্টারে রাখা হয়। এইখান থেকে আপনাকে সেই লুজিয়ানা, নিউ মেক্সিকো, এরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এমন জায়গার
মানে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আলটিমেটলি সার্কিট কোর্টে ফেডারেল মানে আপিলস কোর্ট যেটা আছে 11টা আপিলস কোর্ট আছে তার মধ্যে 5th সার্কিট সবচেয়ে রেস্ট্রিক্ট সিচুয়েশন, সেটার আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে নিয়ে যাচ্ছে যাতে ওই লটা ওইখানে অ্যাপ্লিকেবল করে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে তাকে মানে নিয়ে যাওয়া যায়, এরকম অবস্থা করা হচ্ছে। তো এইভাবে করে এই ভদ্রলোকের এই অবস্থা হলো। হ্যাঁ, সে স্টুডেন্ট, হ্যাঁ, সে পোস্টডক করতেছে, হ্যাঁ, তার সে বিয়ে করেছে, তার অ্যাপ্লিকেশন পেন্ডিং, কিন্তু ওই যে তার ওয়াইফ নাকি কি লিখেছে, তার শ্বশুর নাকি কিছু ছিল। এইভাবে করে আপনারা নিজের বুঝ পাগলও বুঝেন। আপনি ওই জন্যই আমি প্রথমে বলে নিলাম এখানে থাকতে বড় কোনো কথা নেই। হ্যাঁ, আপনি চলে যান, কিন্তু আবার এটাতে আবার রাগ করবেন না, কাইন্ড ও শ্রদ্ধা করে বলছি। হ্যাঁ, যে উনি নিজে তো আছেন, উনি চান আমরা সবাই নাও। হ্যাঁ, এটা একটা অত্যন্ত সুন্দর জায়গা, আমরা সেভাবেই করি এই দেশে এসছি। কিন্তু যেহেতু এখন অবস্থাটা এরকমের, আপনার যদি পলিসির এগেনস্টে যায় আপনি মানে সিদ্ধান্ত নিতেই পারেন এবং এতে লজ্জার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যদি আপনার এখানে থাকতে হয়, হ্যাঁ, কারণ আপনি কিন্তু এখানে ম্যাক্সিমাম লোক টাকার জন্য আসে নাই, এখানে এর থেকে বহু টাকা বেশি টাকা অন্যান্য জায়গায় আছে, আর বাংলাদেশে তো আছেই। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার নিচে কোনো কথা শুনি না। হ্যাঁ, আগে লাখ টাকা শুনতাম। হ্যাঁ, গেল। তো এখন এই যে যদি থাকতে হয় তাহলে এইগুলা বুঝেই থাকতে হবে, না হলে কান্নাকাটি করতে পারবেন, কোনো লাভ হবে না। এই ব্যাপারে আপনার সাথে আরও কথা বলবো। আমরা দুই একটা প্রশ্ন নিয়ে নেই। ফেসবুকে প্রশ্ন রেখেছেন আব্দুর রাকিব, তিনি বলছেন যে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে তার, তো গাড়ি নিয়ে 1 সপ্তাহের জন্য ফ্লোরিডায় যেতে চান, তিনি নিজে ড্রাইভ করবেন না, কোনো সমস্যা হবে কিনা? উনি নিজে ড্রাইভ করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, মানে যদি ওনার ড্রাইভিং লাইসেন্স থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে কথা। কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট, সে হোন্ডা চালাচ্ছে, মানে মোটর সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, ইয়াং ম্যান চালাচ্ছে, তাকে ধরছে কি ব্যাপার, যে তার ওই লাইসেন্সটা সে চালাচ্ছে। তাকে নিয়ে গেলাম, তারপরে দোতলায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটা ক্লাসে বসাই দিয়ে আসলাম। হ্যাঁ, এখন আরেকদিন গিয়ে ওই আমার সময় ছিল না, ওই দিনই আমি তাকে আবার পুরোপুরি শেষ করে দিয়ে আসতে পারতাম, কিন্তু আরেকদিন যাবো কারণ সময় ছিল না। তো এই ক্লাস, তার মানে হচ্ছে যে রাকিব সাহেব যে প্রশ্নটা রেখেছেন, কোনো সমস্যা নেই। জনাব রাকিব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি ফ্লোরিডায় ঘুরে আসুন, কোনো সমস্যা নেই আপনার জন্য। স্পিডিং করবেন না, স্পিডিং করবেন না, বা মানে অন্যায় অপরাধ যেগুলো হয়, মানে অর্থাৎ ট্রাফিক রুল যেটা আছে, আইন যেটা আছে, সেটা ঠিক মতো মানে কথা আসে। কিছুদিন আগে আমি টেক্সাসে কনসালটেশন করলাম, উনি লিমোজিনের ড্রাইভার হয়েছেন। হ্যাঁ, খুবই এক্সাইটিং ইয়াং ম্যান, খুব সুন্দর গাড়ি, কিন্তু ওনাকে দিয়ে ওই মালিক ওই ড্রাগের ব্যবসা করাতো। হ্যাঁ, ওইখানে উঠবে, এটা নিয়ে ওইখানে দিয়ে আসবে, এই করবে, সে এই বেজালে উনি পড়ে গেছেন। তো এই যে গাড়িতে যাবেন, আবার বললেন আরেকজনে ড্রাইভ করবে, উইথ অল ডিউ রেসপেক্ট, উনি হয়তো খুবই ভদ্রলোক মানুষ, সবই ঠিক আছে, কিন্তু ওই গাড়িতে আপনি যে যাবেন, ওই যে বললাম নিজের বুঝ পাগলও বুঝ, খুব সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আব্দুর রাকিব। সোহান, আমাদের টেলিফোনে দর্শক আছে, আপনাদের ফোন নেব, ফেসবুক থেকে এই প্রশ্নটা নিয়েই টেলিফোনে যাব। সোহান ভূঁইয়া, তিনি বলছেন আমার গ্রিন কার্ড ফ্যামিলির মাধ্যমে আসছি, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? মানে F4 ক্যাটাগরিতে আসছে, কোনো সমস্যা হবে কিনা? সবাই একটু ভয়ের মধ্যে আছে, এই জন্য প্রশ্নটা পড়লাম। আপনি যেই ক্যাটাগরিতেই আসেন না কেন, আসার পরে এমন কোনো যদি রং ডুইং এর সাথে, অপরাধ বলতেই একটু কেমন যেন বন্দুক টন্দুক মনে হয়, হ্যাঁ, কোনো রং ডুইং ভায়োলেশন এমন কিছুর সাথে যদি জড়িয়ে পড়েন যার জন্য শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, তাহলে এটা একটা ভয়ঙ্কর রকমের সমস্যা হয়ে যাবে, আপনাকে রিপোর্ট করে দেওয়া যাবে। সুতরাং একটু সাবধানে থাকবেন। তার মানে সোহান ভূঁইয়া, আপনি যেহেতু F4 ক্যাটাগরিতে ফ্যামিলির মাধ্যমে আসছেন এবং আপনি স্থায়ী আবাসিক বা এখানে বাসিন্দা হিসেবেই আপনি আসছেন, তাই তো? তো সুতরাং আপনার এখানে থাকার কোনো সমস্যা নেই, যদি না কোনো একটু যদি সুযোগ দেন। আরেকটা বড় গ্রুপ যারা এইভাবে আসেন, তারা এসেই যাওয়ার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, একটু পরেই তারপরে কিভাবে করে 2 বছরের জন্য দেশে থাকা যায়, দেবে বিভিন্ন কিছু গেল। আপনি যদি এরকম রেগুলার একটা প্যাটার্ন হয়ে যায়, এই গিয়ে দেশে থাকেন, ওই লাস্ট 2-3 দিন আগে এসে হাজির হন, এইভাবে করি। কিন্তু এখন বহু মানুষকে আটকানো হচ্ছে, আগেও ছিল। হ্যাঁ, এই ব্যাপারে একটু কাইন্ডলি সতর্ক থাকবেন। আপনি পার্মানেন্ট মানে এই কারণে মাঝে মাঝে বেড়াতে যাবেন।
হ্যাঁ, 2-3 বছর থাকেন, সিটিজেন হন, তারপরে যত খুশি তখন বাইরে যাবেন, কোনো সমস্যা নেই। এবং এক্ষেত্রে যদি আপনি কোনো রকম অন্যায়ের সাথে জড়িত না থাকেন, কোনো সমস্যা নেই। জনাব সোবান ভুঁইয়া, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। জি রানা ভাই, আমি কানেক্টিকাট থেকে মোহাম্মদ আকমল হোসেন বলছিলাম। জি জি, আমার একটা কোয়েশ্চেন ছিল ওই অ্যাটর্নি স্যারের কাছে। জি বলুন। জি, আমি ওখানে বর্ডার ক্রস করে আসছিলাম 2022 সালে। জি তো আমি অ্যাসালাম গ্রান্টেড হয়েছি, করার পরে আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছিলাম। হুম তো গত 17 তারিখে ওইটা অ্যাপ্রুভ হয়ে আসছে। হুম তো এখন আমার প্রশ্ন, আমার ওয়াইফ হচ্ছেন ওই সরকারি চাকরিজীবী, দেশে আপনার প্রাইমারি টিচার। হুম হুম তো আমি দেশে থাকাকালীন অবস্থায় ওনার পাসপোর্টটা করছিলাম আপনার ওই এনওসি দিয়ে। জি। তো ওই পাসপোর্ট দ্বারা যদি উনি এমবেসি ফেস করে, তাইলে ভিসা পেতে আমাদের কোনো সমস্যা হবে কিনা ওইটা যদি একটু জানাতেন। পাসপোর্ট কি সরকারি পাসপোর্ট না এই যেটা সবুজ পাসপোর্ট যেটা হয়, কোনটা? সবুজ পাসপোর্ট। সবুজ পাসপোর্ট পেয়েছে, সরকারিটা তো না? সরকারিটা তো না? জি না, রেগুলার পাসপোর্টের মতো। রেগুলার পাসপোর্ট। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মিনবিজ। বাট ওনার এনওসি দিয়ে করা হয়েছিল, এই জন্য আমরা ভয় পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাসপোর্টটা হলো আসলে, এনওসিটা বড় বোধ হয় কোনো সমস্যা না। না, ওনার ওই কিছু বলে ইন্টারভিউর সময় তারা এটা নিয়ে চিন্তা করবে, তারা দেখবে যে আপনার যে I-730 যে পিটিশনটা সেটা অ্যাপ্রুভ হয়েছে, ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না, হ্যাঁ, আপনার সাথে ওনার সম্পর্কটা কি, হ্যাঁ, মানে যেই কোয়ালিফাইং রিলেশনশিপ, এই জিনিসগুলো দেখা হবে। সুতরাং আমি আশা করছি না যে ধরনের কোনো প্রবলেম হবে না, সেটাই আর কি। মানে আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে আমার ওয়াইফ যখন এসেছিলেন, উনি তো সরকারের বড় চাকরি করতেন, তো নীল পাসপোর্ট ছিল, সরকারি পাসপোর্ট ছিল, যে কারণে কিন্তু ভিসা দিয়েছিল না। প্রথমে বলছিল তোমরা রেগুলার পাসপোর্ট করে নিয়ে এসো, পরে রেগুলার পাসপোর্ট দেওয়ার পরে তখন কিন্তু ভিসা দিয়েছে। সেই কারণে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনার ওয়াইফের, এক্ষেত্রে যদি তার ওই যেটা রেগুলার পাসপোর্ট যদি হয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়া ইসলাম। জি, রানা ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আপনাদের আমি অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন ছিল একটা। আমার I-360 বাবা অ্যাপ্রুভ হয়েছিল, বাট আমার রিমুভাল অর্ডার ছিল, এই জন্য যে লাস্ট ডিসেম্বর দ্য পিডি রিকোয়েস্ট, দ্য প্রসিকিউটর ডিসক্রিপশন, ওটা করছিল এবং ওটা অ্যাপ্রুভ হয়েছে। পিডি গ্রান্ট হওয়ার পরে আপনার মোশন টু রিওপেন করার জন্য ইমিগ্রেশন জজে ফাইল করা হয়েছে। পরবর্তীতে দেখলাম আবার এটা যে বিআইএ তে ফাইল করা হয়েছে মোশন টু রিওপেন, তো জয়েন্ট এখানে ডিএইচএস এগ্রি আছে এটা রিওপেন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, এদিকে I-360 অ্যাপ্রুভ এবং ডিএইচএস এগ্রি টু রিওপেন, তো আমার কত সময় লাগতে পারে বিআইএ তে এটা মোশন টু টার্মিনেশনটা হতে? একটু যদি কাইন্ডলি বলতেন প্লিজ। না, এগুলোর কোনো টাইম ফ্রেম নেই। তবে যেহেতু এটা জয়েন্ট মনে হচ্ছে, যেমন জয়েন্ট মোশন টু রিওপেন, বিকজ আইস যে ডিএইচএস এর যে আইস তারা জয়েন করেছেন, সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার কাছে যে আপনার ওই টার্মিনেশনটা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কতদিন লাগবে এ ধরনের কোনো টাইম ফ্রেম নেই। হ্যাঁ, এই হচ্ছে কথা। আপনি একটু ধৈর্য ধরে থাকেন, এখানে ওই বেশি নাড়াচাড়া করার কোনো, যেহেতু ওটা মানে মোট কথা হচ্ছে যে তাদের যেই কনসার্ন লেটারটা আছে, তারা যে জয়েন করেছে এবং আপনার যেই মোশনটা ফাইল করেছে, এগুলো ঠিক মতো জায়গায় গেছে, এই জিনিসটা হলেই আমি স্যাটিসফাইড আর কি। আই জাস্ট হোপ যে আপনার লয়ার ওই জিনিসগুলো এনশিওর করলো যে ওই জিনিসগুলো বিআইএতে পৌঁছেছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। ফেসবুকে একটি প্রশ্ন, ফাতিমা ইসলাম, তিনি বলছেন আমার হাজব্যান্ডের সিটিজেনশিপ এক্সাম মানে পরীক্ষা এপ্রিলের 4 তারিখ। আমাদের লয়ার ইয়েস নো প্রশ্ন তার মানে N-400 বোধহয় ভুল করেছে, প্রাইভেট ইনফরমেশনেও কিছু ভুল করেছে, এতে কি কোনো প্রবলেম হবে? দয়া করে জানাবেন, তাহলে উপকৃত হব। যাওয়ার পরপরই একটা ইন্ডিকেশন দিতে হবে যে আপনার কিছু বলার আছে। আচ্ছা, মানে ইন্টারভিউতে ঢোকার সাথে সাথে? হ্যাঁ,
তো কথা শুরু করলেই বিভিন্ন রকমের এক একজনের এক এক পার্সোনালিটি হয়তো বলবে যে এখন না, পরে ইত্যাদি, বা মানে জাস্ট সাপোজ টু লিসেন দিস এন্ড দ্যাট অল কাইন্ডস অফ সামহাউ আপনি একটা ইন্ডিকেশন দিবেন যে যখন ওনার সময় হয় তখন যেন আপনাকে অ্যালাউ করে, বিকজ আপনার কিছু বলার আছে, ঠিক আছে? দিয়ে যখন এই অ্যাপ্লিকেশনটা মধ্যে দিয়ে যাবে এই ফর্মটা, ওই যেই জিনিসগুলি আপনি লিখেছেন ওই সেম প্রশ্নগুলোর আবার আপনাকে করা হবে, তখন দেখা হবে যে আপনার লেখা আর কথায় মিলে কিনা। তো এই জন্য আপনি আগেই একটু ইঙ্গিত দিবেন যে আমার কিছু কারেকশনস আছে। তার থেকেও বেটার হয় আপনি যেই যেই জিনিসগুলা জানেন যে ভুল হয়েছে, আপনি একটা অ্যাফিডেভিট তৈরি করেন যে এত নাম্বার পৃষ্ঠায় এই N400 এর নিচে যে পৃষ্ঠার নাম্বার থাকে, এত নাম্বার পৃষ্ঠায় অমুক পার্টে অত আইটেমে এই প্রশ্নের এই উত্তর দেওয়া হয়েছে, কারেক্ট উত্তর হচ্ছে এইভাবে করে আপনি কাগজটা আগায় দিলেন, তাহলে তার কাছে খুব ক্লিয়ার এই জিনিসগুলো হয়ে গেল। তারপরে সে দেখে কি না দেখে সে তার ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট ইউ আর অফারিং দেম যে এই কারেকশনগুলো আপনি চাচ্ছেন। মুখে মুখে বললো তো একটা দুইটা তিনটা অধৈর্য হয়ে যাওয়ার ব্যাপার থাকে। ইটস রাইট দেয়ার, ইট উইল লুক গুড। এটা এফিডেভিট করে দিতে হবে, এটা এফিডেভিট আপনি সিগনেচার করে দিলেন, হ্যাঁ, একটু নোটারি করে দিলেন, সে সুন্দর হয়ে গেল। কারণ নর্মালি এমনি আপনি যেই ফর্মটা ফাইল করলেন, এটা মনে রাখবেন, এটার জন্য দেখবেন I-864 ফর্ম চেঞ্জ হয়েছিল। যখন I-864 নতুন করে করা হলো I-130 পরে, I-134 পরে, তখন প্রথমে এটা নোটারাইজ করতে হতো, পরে এটা উঠাই দেওয়া হলো, বিকজ এনি ফেডারেল ফর্ম ইউ সাইন দ্যাটস আন্ডার ওথ, সুতরাং আর আলাদাভাবে এফিডেভিট এটা লাগে না। কিন্তু এটা যেহেতু আপনি সাদা কাগজে দেবেন, আপনি নোটারি করে দিলেন, ইট লুকস গুড, পারফেক্ট হয়ে গেল, উনিও ওনার কাজটা সহজ হয়ে গেল। অনেক ধন্যবাদ ফাতিমা ইসলাম। আপনার প্রশ্নের জন্য টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমার নাম তানভীর। আমার আগে অ্যাজাইলামের কেস ছিল 10 বছর আগে, কিন্তু এখন আমি ইউএস ফিরেছি। যদি আমি ইন্টারন্যাশনালি ট্রাভেল করি, এটা কি কোনো সমস্যা হবে নাকি হবে না? আমি ঠিক মতো বুঝি না, একটু আপনার প্রশ্নটা আবার করবেন। অ্যাসাইলাম করেছিলেন, 10 বছর হয়ে গেছে, বাট আপনি কি ইন্টারন্যাশনালি ফ্লাইট করেন কি, মানে 10 বছর হয়ে গেছে, কি জন্য বলছিলেন এখানে? এখন আমি ইউএস সিটিজেন। ইউএস সিটিজেন? জি, এখন কি আমি বাংলাদেশে যেতে পারবো নাকি পারবো না? আচ্ছা, মানে অ্যাসাইলাম করেছিলেন, সবকিছু ঠিক হয়েছে, এখন সিটিজেন হয়ে গেছে, এখন বাংলাদেশে গেলে কোনো ইস্যু থাকবে না, এটা কোনো ইস্যু না আর কি, এই হলো কথা। হ্যাঁ, যে কিন্তু কথা হচ্ছে যে সিটিজেনশিপটা আপনি ঠিক মতো পেয়েছেন কিনা, এই সেক্ষেত্রে একটা মানে উদাহরণের মতো বলি, এই বিমান থেকে বেরিয়ে পুরো পর্যন্ত যায় না, ওই গেটের থেকেও ধরে নিয়ে যায়, এরকম ঘটনা আছে। কিন্তু সেগুলো হচ্ছে ওইখানে দুর্নীতি হয়েছিল, ওই যেই অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল, হ্যাঁ, ওই সে যে কটা কেসের কথা বলেছিল ওইখানে দুর্নীতি হয়েছে, ওই প্রত্যেকের ওখানে ধরে নিয়ে আসছে। কিন্তু অ্যাসাইলাম ভিত্তিক হলো, যদি আপনার সিটিজেনশিপটা হয়ে যায়, এখন আপনার হোম কান্ট্রিতে যেতে কোনো সমস্যা নেই। তাহলে কি সেক্ষেত্রে প্রশ্ন উঠবে না যে তুমি যখন কেস করেছিলে সিটিজেনশিপ পাওয়ার আগে তোমার সমস্যা ছিল, সিটিজেনশিপ পেয়ে গেলে আর তোমার এখন সমস্যা শেষ হয়ে গেল? সমস্যা শেষ হয় নাই, হি ইজ গেটিং আমেরিকান ব্যাকআপ। আচ্ছা, এইটা হলো সুবিধা। অনেক ধন্যবাদ তানভীর। অনেক ধন্যবাদ তানভীর আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার বাংলাদেশে যেতে কোনো সমস্যা নেই, ভালো মতো ঘুরে আসুন। উনি যে উপদেষ্টা হয়ে যেতে পারেন বলা যায় না। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমি আলবানি থেকে শাহাদাত বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 2 বছর 6 মাস। জিনিসটা প্রশ্নটা বুঝেন, আমি এর আগে প্রশ্ন করছি লয়ার, মানে আপনারা বুঝছেন মাত্র 6 মাস, আমি এখন আবার রিপিট বলতেছি, 2 বছর 6 মাস হয়েছে, আমি এ পর্যন্ত শুধু জাস্ট রিসিপ্ট লেটার পাইছি। তো আমি অ্যাপ্লাই করার পরে আমার একটা বেবি হয়েছিল, আমার বেবিটা আমি এখন পর্যন্ত অ্যাড করতে পারি না, যেহেতু আমার অ্যাপ্লিকেশন অ্যাড করতে অ্যাপ্রুভাল হয় নাই। তাহলে গত মাসে আমি সিটিজেনশিপ হয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি আমার ওয়াইফের জন্য মানে অ্যাপ্লাই করছি যে ওই অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাকি আমি যে এখন সিটিজেন হয়েছি আমার বেবির জন্য আমি এখন অ্যাপ্লাই করবো, মানে কোনটা আমার জন্য বেটার হবে?
ওর বয়স মাত্র 1 বছর 6 মাস হয়েছে আমার বেবির। আর আমার ওয়াইফের যেহেতু 2 বছর 6 মাস হয়ে গেছে, আমি কি ওর ইয়েটাকে আপডেট করবো নাকি ওটা অ্যাপ্রুভাল জন্য অপেক্ষা করবো, যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ জনাব শাহাদাত। আসলে আপনি বোধহয় এই প্রশ্নটা আর আগেও অনেকবার করেছেন, তারপরেও করেছেন। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে। না না, 2 বছর 6 মাস, ঠিক আছে। আজকে প্রশ্নটা আপনি একদম সুন্দরভাবে উত্তর পেয়ে যাবেন, অ্যাটর্নি মীর মিজান। প্রথমে আপনি যে সিটিজেন হয়েছেন, আমি যা দেখতে পাচ্ছি আপনার কেসটা এখন USCIS এর পর্যায়ে আছে। I-130 ইমিগ্রেন্ট পিটিশন করেছেন এবং তখন গ্রিন কার্ড ছিল, F2A ক্যাটাগরির আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছেন। এখন আপনি ইমিডিয়েটলি এটার ক্যাটাগরিটা চেঞ্জ না, এটা ইমিডিয়েট রিলিফ কেস হয়ে যাবে। ফলে আপনার সময়টা এতটা হওয়ার কথা না, মানে যেহেতু আপনি সিটিজেন। তো সেইভাবে করে আপনি ওই জিনিসটা কমিয়ে আনেন, তাহলে ইমিডিয়েটলি এটা যেহেতু 24 আর 3 27 সেই জায়গায় মানে আরো বহু আগেই এটা, মানে মোট কথা হচ্ছে ইমিডিয়েটলি এটা অ্যাপ্রুভেবল। আবার আপনাদের বেবি হয়েছে, হ্যাঁ, এই হলো কথা। আরেকটা জিনিস আমি শিওর না যে আপনি সিটিজেন হওয়ার পরে বেবি হয়েছে না আগে বেবি। সিটিজেন হওয়ার আগে বেবি হয়েছে, কারণ তাহলে তো ব্যাপারটা অন্য রকমের। হ্যাঁ, তো তখন তার জন্য আপনি যেহেতু আপনি সিটিজেন, ওইখানে কোনো ডেরিভেটিভ নাই, আপনি বাচ্চার জন্য আলাদাভাবে এবং এখন অ্যাপ্লাই করবেন। আর যদি সিটিজেন হওয়ার পরে যদি বেবি হয়ে থাকে তাহলে দ্যাট বেবি ইজ সিটিজেন, মানে অটোমেটিক্যালি সিটিজেন জন্মসূত্রে তখন এবং সে ন্যাচারাল বর্ন সিটিজেন। ন্যাচারাল বর্ন সিটিজেন। শাহাদাত হোসেন, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেছেন। নিশ্চয়ই আজকে প্রশ্নের ফলে আপনার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে বলে মনে হয় না। আপনার প্রশ্নের জন্য এরপরে যদি কোনো নিউ ইয়র্কে আসেন, উনি নিউ ইয়র্কে মানে সিটিজে আসেন, তার জন্য মিষ্টি নিয়ে আসেন। নিশ্চয়ই নিয়ে, যদি আপনার ডায়াবেটিস না থাকে। অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি সাজ্জাদ ওহাইও থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে ম্যারেজ বেস গ্রিন কার্ড নিয়ে। ডিভোর্স হয়ে গেছে, ম্যারেজ বেস গ্রিন কার্ড, তো সেই গ্রিন কার্ড নিয়ে দেশে গেলে কি বা ইউএস এর বাইরে গেলে কি আসতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে? অনেক ধন্যবাদ সাজ্জাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। Just by itself that you had a divorce, that's not going to be of any concern. আচ্ছা, That's it. I mean, apart from the other factors that এখানে কোনো ক্রিমিনাল অ্যাক্ট আছে কিনা, ডোমেস্টিক ভায়োলেন্স কেস আছে কিনা, কোনো অর্ডার প্রোটেকশন আছে কিনা, এই জাতীয় ব্যাপারগুলো থাকবে। কিন্তু জাস্ট দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, ইট মাস্ট নট বি এন এ কেস। এটা কোনো কেস না, তাহলে সেক্ষেত্রে উনি যেতে পারবেন, আগের গ্রিন কার্ড নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ডোমেস্টিক ভায়োলেন্সের যদি কোনো সেটা তো আলাদা রেকর্ড থাকে, এটা আলাদা জিনিস। সেটা ওনার যদি ওনার কোনো কনভিকশন মানে বদলকতা এগুলোর কিছুর মধ্যেই নাই, মানে তাও আমরা আলাপ করছি, মানে রকম ভাবে এরকম যদি হয়, কারো যদি এটা রিলেটেড হোক বা নন রিলেটেড কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, সেখানে এটা মানে রেড ফ্ল্যাগ সৃষ্টি হলে সেটা অন্য ইস্যু। কিন্তু জাস্ট বাই ইটসেলফ যে কারো মানে সম্পর্কটা ভেঙে গেছে, ইটস নট গোনা ক্রিয়েট এনি প্রবলেম। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক সাজ্জাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। যদি অন্য কোনো ফার্দার বা অন্য কোনো রকম সমস্যা বা মনে হয় না, মানে তখন আবার ভদ্রলোক বলবেন যে এটা কি ধরনের উত্তর দিল, ইয়া হইতে পারে উহা হইতে পারে, মনে হয় না, ঠিক কথা বলে না কেন, কোনো সমস্যা নাই, দ্যাটস ইট। মানে না আবার মানুষ পছন্দ করে না, কি কোনো সমস্যা নাই, যদি না অন্য কোনো মানে আইনগত কোনো যদি অপরাধ না থেকে থাকে। অনেক ধন্যবাদ। আচ্ছা, ইতোমধ্যে আমরা একটু ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে নেই। এন বেগম, তিনি বলছেন, আমার এক ভাই F1-এ এসে 3 বছর আগে অ্যারেস্ট হয়ে 2-1 ঘন্টা রেখে ছেড়ে দেয় এবং কোর্ট থেকে কেস সিল করে দেয় এবং এরপর 2 বার দেশে যায়, কিছু জিজ্ঞেস করে না ইমিগ্রেশনে। এখন যদি দেশে যায় আবার কোনো সমস্যা হতে পারে কি? ব্যাপারটা হচ্ছে এটা কোন লেভেলের, যে কোনো সময় প্রশ্ন করাই যায়। হ্যাঁ, ওনার যে সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন আছে এটা যেন ওনার সাথে থাকে, সোজা কথা। হ্যাঁ, এটা অনেক সময় অনেকে আজকাল মানে ফোনে ছবি তুলে রাখেন, কিন্তু ওটা যখন ধরা পড়বে তখন এত ব্যাপার থেকে যায়, ওটা খুঁজে পেতে পেতে একটা মিশ্র একটা অবস্থা। কারণ হার্ড কপি একটা রাখবেন,
যে সার্টিফাইড কোড ডিসপোজিশন, যে এটা কোন ধরনের সমস্যা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে এটা একটা ভায়োলেশন। নিউ ইয়র্ক স্টেটে এটা মানে এটা কোনো ক্রাইমই না, মানে না, মানে এটা ডেফিনেশনই পড়ে না যদি ভায়োলেশন হয়। 240-20 এইটার আন্ডারে অনেক সময় আমরা কমায় নিয়ে আসি। তারপরে আছে এসিডি, তো অ্যাডজর্নমেন্ট ইন কন্টেম্পোরেশন অফ ডিসমিসাল। তো এইভাবে করে দেখতে হবে যে আন্ডারলাইন ফ্যাক্টরসগুলো কি আর কনভিকশনটা কিভাবে হয়েছিল। তো ওটা রেখে যদি তাদের দেখানো যায় তখন ওনারা ছেড়ে দেবে। এটার ফলে ওনাদেরকে ওখানে ধরে নিয়ে গিয়ে সেকেন্ডারি ইন্সপেকশন বলে, সেখানে কথাবার্তা বলবে, তারপরে ওই যে রেকর্ডগুলো দেখলো, তারপরে অনেক সময় যদি বেশি সমস্যা থাকে যে ওরা ডিসাইড করতে পারছে না, ডিফার্ড অ্যাকশন দিতে পারে যে আপনি আরেক দিনে আসবেন, ওখানে কোনো জায়গায় যেতে বললো ওইখানেই হবে। আর না হলে তো নোটিস টু অ্যাপিয়ার করতেই পারে যদি কোনো বড় কোনো ইস্যু থাকে। কিন্তু দ্যার ইজ এভরি চান্স যে ওনার ওই ধরনের বড় কিছু নাই, তো সার্টিফাইড কোড ডিসপোজিশনটা ওনার সাথে যেন থাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আবার টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, আমার নাম মাসুদ, আমি কুইজ থেকে বলতেছি। জি, আমি আমার ছোট ভাই দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2007-এ। কোন মাসে? গত বছর জুনে। জি, তো গত বছর তারা আমাদের কাছে ডকুমেন্টারি পেপার চেয়েছিল, সেগুলো আমরা সাবমিট করছি। জি, তো আমরা এখানে দুই ভাই থাকি, আমি অ্যাপ্লাই করছি দুই ভাইয়ের জন্য বাংলাদেশে। আমরা দুই ভাই এখান থেকে তাদেরকে স্পন্সর করছি। জি। আমার প্রশ্ন, এই বছর তাদের ইন্টারভিউ ডেট আসে নাই, তো এখন কি আমরা কি এই স্পন্সরটা কি এক্সচেঞ্জ করতে পারি কিনা? আবার তো দিতে হবে। আচ্ছা, এটাই প্রশ্ন। আপনার কোনো প্রশ্ন আছে? না, লাস্ট সেন্টেন্সটা কি? দুই ভাই তারা স্পন্সর করেছিল, এই বছরে যদি ইন্টারভিউ হয় তাদেরকে আবার স্পন্সর দিতে হবে কিনা? না, Definitely এমন হয় নাই। কি? জি, আমি বলেছি যে বাংলাদেশের দুই ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি, এবং আমরা এখানে দুই ভাই থাকি, আমরা এখানকার মানে দুই ভাইয়ের জন্য স্পন্সর করেছি। দুই ভাই দুইজনের জন্য স্পন্সর করেছে বাংলাদেশে যারা আছে। তারপরে রাইট, আমরা এখন কি সেই স্পন্সরটা এই বছর আমাদেরকে আবার নতুন করে স্পন্সর সাবমিট করতে হবে। এখন কি আমরা এই স্পন্সরটা এক্সচেঞ্জ করতে পারি কিনা? আমি যদি এক্সচেঞ্জের প্রশ্নটা আসলো কি? এক্সচেঞ্জের প্রশ্নটা এখানে এক্সচেঞ্জের কোনো প্রশ্ন নেই, নাম্বার 1। আর নাম্বার 2, যদি আপনি দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওই আপনাকে দুই ভাইয়ের জন্যই না, দুই ভাই দুইজনকেই করেছিল। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। দুই ভাইয়ের জন্যই আপনাকে I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হবে, দুই ভাইয়ের জন্য আপনাকে, মানে আপনার ওনার মানে আপনার পয়সা থাকুক বা নাই থাকুক, তারপরে ধরেন একজনের জন্য পয়সা আছে আরেকজনের জন্য নাই, তখন জয়েন্ট স্পন্সর হিসাবে আরেকজনকে দিয়ে দেওয়া হতে হবে। এবং এই বছরের আপডেটেড যে ট্যাক্স রিটার্ন এইগুলো নিয়ে রেডি থাকবেন, এবং আপনার যাদের দিয়ে কাজ করাচ্ছেন, যেভাবে করাচ্ছেন তাদের কাছে এই জিনিসটা দেন, তারপর অবস্থা ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সোজা কথা। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, গুড ইভিনিং। আমার নাম লিপি, আমি কোয়েন্স থেকে বলছি। আমি একটু অ্যাটর্নি আছেন বলে জানতে চাচ্ছি ওনার কাছে, ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে উনি আমার ছোট বোনের জন্য, আমি একজন সিটিজেন, আমার ছোট বোনের জন্য দরখাস্ত করেছিলাম আমি যে 2018 সালে। তো আমি একটা মাত্র চিঠি পেয়েছি যে ওরা আমার অ্যাপ্লিকেশনটা পেয়েছে, কিন্তু অ্যাপ্রুভাল তো আর আসেনি। তা আমি জানতে চাচ্ছি যে অ্যাপ্রুভালটা কত দিনের মধ্যে আসবে, আর একটা কত বছরের মধ্যে আসবে। আর একটা হচ্ছে যে আমার 2018 সালে যখন অ্যাপ্লাই করি তখন ছোট বোনের বাচ্চাটার বয়স ছিল 14 বছর। তো এখন তো ও তো 21 পারিয়ে যাবে যখন নোট পাসে ভর্তি হচ্ছে। তো আমি জানতে চাচ্ছি যে এখানে কি আমাদের কিছু করার আছে, ও কি আসতে পারবে নাকি ওর এই 14 বছরে ওটা লক হয়ে যাবে? ঠিক জানি না, একটু কি দয়া করে জানাবেন? জি, অনেক ধন্যবাদ। আপনি আমার এবং আমার মাধ্যমে TVN24 কর্তৃপক্ষের সালাম গ্রহণ করুন, আবার শুভেচ্ছা গ্রহণ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 2007 সালে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরটা 2008 সালের বলি, কারণ এটা দুই ধরনের
কারেন্ট সিচুয়েশনের ব্যাপার আছে। 2008 সালে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরটা এখন সেকেন্ড স্টেজে, মানে ন্যাশনাল ভিসা সেন্টার হয়ে কনসুলার প্রসেসিং এর কাজ শুরু হলো। সুতরাং আপনি যেহেতু 2018 সালে অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, আপনার আরও 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি মানে এটা একটা নর্মাল যা সিচুয়েশন, যদি সিচুয়েশন চেঞ্জ না হয় এবং সেখানে অ্যাপ্রুভাল হোক বা না হোক, আপনি যে রিসিট নাম্বারটা পেয়েছেন এটা মানে ইটস এ গুড থিং যে ফাইল ইজ কমপ্লিট। এখন আপনি যেটা করতে পারেন মাঝে মাঝে uscis.gov এখানে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই দেখবেন প্রসেসিং টাইম আছে। তো ওখানে যে I-130 ফর্ম যেটা আপনি ফিল আউট করেছেন সেটা, তারপরে ওই ফর্মের যে রিসিট নোটিশটা পেয়েছেন সেটার সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেস মানে কোন সার্ভিস সেন্টারে এটা পেন্ডিং আছে সেখানে সেই ইনফরমেশনটা লাগবে। I-130 আর এটা হচ্ছে সিবলিংস ক্যাটাগরি যেটা, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি যদি এন্টার করেন তাহলে জেনে যাবেন যে এখন কত বছর সময় লাগতেছে ওইটার প্রসেসিংয়ের জন্য। এটা হচ্ছে I-130 USCIS এর প্রথমে অ্যাপ্রুভালটা লাগবে। যদি অ্যাপ্রুভাল নাও হয় মানে কোনো চিন্তার কিছু নাই, আর যদি হয়ও তারপরও এটা কারেন্ট হওয়ার আগ পর্যন্ত এটার এই অ্যাপ্রুভালের কোনো মূল্য থাকবে না, আনলেস দেয়ার আর সাম আদার থিংস হ্যাপেন, ওইটা এখানে ইস্যু না। তো এই হচ্ছে বর্তমান অবস্থাটা। আরেকটা জিনিস আপনি মাঝে মাঝে দেখবেন যে visa-bulletin.gov, ওখানে গেলে দেখবেন F4, আপনি বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সুতরাং এটা মানে F অ্যাজ এ ফ্র্যাঙ্ক -4 ক্যাটাগরি, ওটা কবে নাগাদ এটা মানে চলছে যে কারেন্ট, ওখান থেকে আপনি বুঝে যাবেন যে আপনার এটা ওঠানামা করে অনেক সময়, হ্যাঁ, যে কবে নাগাদ আপনার এই সিচুয়েশনটা কারেন্ট হবে। যদি দেখেন যে ওই ডেটটা চলে আসছে, আপনার অবস্থাটা কারেন্ট হওয়ার কথা, কিন্তু তারপরেও যোগাযোগ করতে মানে ওখান থেকে কোনো অ্যাপ্রুভাল আসতেছে না, আপনি ডেফিনেটলি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, এর মধ্যে ম্যাক্সিমাম অনেক লোকেরই অ্যাড্রেস চেঞ্জ হয় এবং তারা এটা জানায় না, যার ফলে হয়তো দেখা গেল তারা কিছু এভিডেন্স চেয়ে পাঠিয়েছিল, আপনি ওটা পান নাই, আপনি উত্তর দেননি, যার ফলে এটা অটোমেটিক এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই যে এত বছর ধরে আপনি বসে আছেন, এটার জন্য যতই লেখাটেখা করেন, উকিল মুক্তা ধরেন, কোনো কাজ হবে না। সেক্ষেত্রে ওনার আর একটা প্রশ্ন ছিল যে 14 বছর বয়স, ওনার বোনের বাচ্চার 14 বছর, আগে নিজে তাড়াতাড়ি আমাদের হাতে সময় নেই। রাইট, আর ওই জিনিসটা সেই সময় যখন আসবে তখন দেখা যাবে যে ক্যালকুলেশনের, কারণ এগুলো খুব চেঞ্জ হয় এবং এগুলার যে আপডেটেড রুলস কি হয় এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, হ্যাঁ, যে এটা একটা ক্যালকুলেশন আছে, সবগুলো ইনফরমেশন আমার সামনে নেই। এটা হচ্ছে যে চাইল্ড স্ট্যাটাস প্রোগ্রাম আন্ডারে যদি এই আউট হয়ে যাবে কি না এটা সেই সময় বোঝা যাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য বিথি। আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়েছেন জনাব অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনিও ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আরও কয়েকজন ফেসবুকে প্রশ্ন রেখেছিলেন এবং এখনও অনেকেই আমাদের চেষ্টা করছেন টেলিফোনে। সময় অভাবে আপনাদের কারোরই প্রশ্ন নিতে পারছি না। নিশ্চয়ই সামনের কোনো দিন আপনারা ফোন করলে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আশা করি আজকের যে আলোচনা আমরা করেছি, যে ভীতিকর অবস্থার কথা আমরা বলেছি এবং তা থেকে উত্তরণের কী উপায়, করণীয় কী, সেটাও আমরা দেখিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।